এখন শুনতে পাচ্ছ? তার কথা কেন শোনা যাচ্ছে না ঠিক বুঝতেছি অন্যরা না। কি শুনতে পাচ্তেছো? অন্যরা তোমরা শুনতে পাচ্তেছো? হ্যাঁ, জি শোনা স্যার, যাচ্ছে। আপনি শুনতে কথাই আসে না, স্যার, পাচ্ছেন? শুনতে যে পাচ্ছি। শুনবো জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি না কিন্তু। আচ্ছা, জি স্যার, তাহলে এটা তোমার হয়তো শুনতে কোনো ইয়ের পারতেছি। কারণে, মোবাইল বা কোনো কিছুর কারণে সমস্যা হতে পারে। একটু রিস্টার্ট করো, রিস্টার্ট। যারা শুনতে পাচ্ছ না তারা রিস্টার্ট করো। ভাইয়া, আপনার ওখানে যে একটা স্পিকারের অপশন আছে ওটা অন আছে নাকি দেখেন। এটা আপনার পার্সোনাল ক্ষেত্রে, তাহলে আপনি স্যারের কথা শুনতে পাবেন। আচ্ছা, যাই হোক। তো কালকে থেকে আমাদের পরীক্ষা শুরু। তো আমরা যেহেতু পরীক্ষার শুরুতে মাঝে মাঝে একটু হতাশায় থাকি বা অনেকটা ভয় পাই, তো ভয় পাওয়ার কিছু নাই। একটা জিনিস মনে রাখো যে আমরা কোনো কিছুই তোমাদেরকে মুখস্থ করাই নাই যে একেবারে আমাদের হুবহু প্রমাণ করতে হবে। এর না হলে আমরা পারবো না, এরকম যাতে ব্যাপারটা না হয়। আমরা সবকিছু তোমাদেরকে ডাটা অ্যানালাইসিস শিখাইছি, কিভাবে প্রবলেম সলভ করতে হয় আমরা সেটা তোমাদেরকে শিখাইছি। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেনটা আসবে, কোয়েশ্চেনটা নিয়েই প্রথমে দুইবার পুরো কোয়েশ্চেনটা পড়বা। আমি যেটা বলতেছি ভালো করে খেয়াল রাখবা, পুরো দুইবার পুরো কোয়েশ্চেনটা পড়বা সবাই, প্রশ্নটা হাতে পাওয়ার পরে। কারণ প্রথমবার যখন তুমি প্রশ্নটা পড়বা তখন তোমার কাছে মনে হবে যে তুমি কিছুই পারো না। তারপরের বার যখন তুমি প্রশ্নটা পড়বা তখন দেখবা যে তুমি আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু করবা। কারণ প্রথম প্রশ্ন পাই আমরা একটু প্রথমেই মানে ইয়ে থাকি আর কি, এক্সাইটেডটা বেশি থাকি, সেই জন্য অনেক সময় একটু ঝামেলা হয়। সো এটা সাবধান, প্রশ্নটা আমাদের দুইবার পড়তে হবে। এটা হচ্ছে এক নাম্বার অপশন। অপশন নাম্বার টু, আমরা পার্ট সিতে এবং পার্ট বিতে দুইটা করে থিওরি লেখার প্রিপারেশন অলরেডি নিয়েছি। তোমাদের আমি বলে দিয়েছি দুইটা করে থিওরি। আর আমাদের মডেল টেস্টগুলোতেও আমরা দেখাইছি তোমাদেরকে কিভাবে প্রশ্ন হতে পারে। তো প্রশ্ন কিভাবে হতে পারে এটা নিয়ে আজকে আর আলোচনার বিষয় না। ওটার মডেল তোমাদের মডেল টেস্টে দেওয়া আছে। মডেল টেস্টগুলো যেভাবে দিয়েছি প্রশ্নটা ওইভাবে হবে। কিন্তু মডেল টেস্টে আমরা একটা অপশন করে বেশি দিয়েছি, একটা করে অপশন বেশি রাখার চেষ্টা করেছি, যাতে অনেকগুলো ম্যাথ ইনক্লুড করা যায়, তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আমরা যেখানে দুইটা দুইটা ম্যাথ দিয়েছি ক এবং খ করে, ওইখানে পরীক্ষায় তোমাদের একটা একটা করে আসবে। এইটুক শুধু পার্থক্য, আর বাকিগুলো একেবারে স্ট্যান্ডার্ড যেভাবে মডেল প্রশ্ন হয় ওই স্ট্যান্ডার্ডে প্রশ্নগুলো করা হয়েছে। তো আশা করি এটা তোমাদের উপকার হবে। তোমরা যারা মডেল টেস্টগুলোতে অংশগ্রহণ করছো বা মডেল টেস্টগুলো যারা নিছো, দেখছো, তোমাদের কি মনে হয় মডেল টেস্টগুলো দেওয়ার পরে বা কাজ তোমরা হাতে করতেছে। পাওয়ার পরে তোমাদের প্রস্তুতির কতটুকু হেল্প করছে? স্যার, মডেল টেস্টে এমন অনেক অঙ্ক ছিল স্যার, যে আপনি ক্লাসে করেছেন তার বাইরে। এর ফলে এটা ভালো হয়েছে কি, যে আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারছি, নিজেদের মেধা দিয়ে চেষ্টা করতে পারছি, সমস্যা হলে আপনাকে জানাতে পারছি। তো অনেকগুলো অঙ্ক বেশি প্র্যাকটিস করানো হয়েছে স্যার, আপনার অঙ্ক করা হয়েছে, সাজেশনে অঙ্ক করা হয়েছে, সাথে আবার মডেল টেস্ট কমপ্লিট করছে স্যার, যার ফলে আমাদের অনেকটা ইমপ্রুভ হয়েছে অঙ্কে, অনেকটাই। না, মডেল টেস্ট যদি শুধু আমি যা করাইছি তাই যদি মডেল টেস্টে হয়, তো আমি যা করাইছি এর মধ্যে তো পরীক্ষা আসবে না, বাইরেও আসবে। এই জন্য আমি চাইছি যে জি না, স্যার, তোমাদের একদম। আর একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করি যে না, এবার দেখো নিজেরা চেষ্টা করো করার জন্য। ঠিক আছে? জি স্যার। আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমাকে বড় করা না, আমার উদ্দেশ্য, আমার সাফল্য হচ্ছে তোমরা ভালো করতে পারলে, তোমরা যদি কিছু শিখতে পারো, সেটাই আমার সাফল্য। ঠিক আছে? তো যাই হোক, এখন এই মডেল টেস্টগুলো যখন তোমরা দিছো যেভাবে পাইছো ওইভাবে পরীক্ষা আসবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, আমরা মাঝে মাঝে তোমাদের কিছু কুইক টেস্ট নিছি, সেখানে দেখতে পাইছি যে অধিকাংশ স্টুডেন্ট তোমরা কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে পড়ো না, কোয়েশ্চেনে কি দেওয়া আছে এটা তোমরা অ্যানালাইজ করো না, জাস্ট উত্তর করতে চলে যাও, সূত্র মুখস্থ আছে উত্তরে চলে যায়। এটা একটা বদ অভ্যাস। পরীক্ষার হলে এটা করা যাবে না। ভালো করে দেখতে হবে আমার কোয়েশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি চাইছে, ওই অনুযায়ী আমি সমাধান করতে যাব। জাস্ট একটু কমন পড়ছে, ও আচ্ছা এটা তো ওই চ্যাপ্টারের ম্যাথ, ওই চ্যাপ্টারের সূত্র এটা দিয়ে করা শুরু করলাম। ব্যাপারটা যাতে এরকম না হয়, খুব সাবধান পরীক্ষায়। আর যেটা বলতেছিলাম, আমরা পার্ট বিতে এবং পার্ট সিতে দুইটা করে থিওরি দিব। পার্ট সিতে বিশেষ করে যে শর্ট নোটটা আসবে, এই শর্ট নোট কোনোভাবে মিস করা যাবে না, এটা মনে রাখবা। আর শর্ট নোটগুলোর আমি তোমাদেরকে বেশ কয়েকটা শর্ট নোট আমাদের ড্রাইভে দেওয়া আছে, আশা করি সবাই অলরেডি পড়ে ফেলছো এগুলো। আর যারা পড়ে নাই তারা অবশ্যই পড়ে নিবে এই শর্ট নোটগুলো। এগুলো অন্তত এক দেড় পৃষ্ঠা করে লিখলেই হয়, যদি পাঁচটা লিখতে হয় এক পৃষ্ঠা করে লিখবা। আর যদি চারটা লিখতে বলে তাহলে একটু এক পৃষ্ঠা বেশি করে লিখবা, সমস্যা নাই, যে যতটুকু পারো, কোনো সমস্যা নাই। এখানে মূল থিমটা তুলে ধরবা শুধুমাত্র, শর্ট নোটগুলো। এবং কিভাবে লিখতে হবে এটা আমি তোমাদের ড্রাইভে দিয়ে দিয়েছি, শর্ট নোটগুলোর অ্যান্সার ওটা দেখবা। তো শর্ট নোটটা তোমরা সবার শেষে অ্যান্সার করার চেষ্টা করবা, পার্সি যদি দাও
খানিকটা ম্যাথগুলো দেওয়ার পরে সবার শেষে একটা থিওরি অ্যান্সার করার চেষ্টা করবা। অর্থাৎ তোমার লাস্ট অ্যান্সারটা যাতে একটা থিওরি হয়। কেন? তাই বুঝি। শেষের অ্যান্সারটা যদি তোমার ম্যাথ হয়, তখন দেখা গেল পরীক্ষায় সময় শেষ হয়ে গেছে, খাতা নিয়ে গেছে, তোমার ম্যাথটা ইনকমপ্লিট থেকে গেল। তখন দেখা গেল তোমাকে 10-এ স্যার 2 দিল বা 3 দিল। তো আর প্রথমে কি সি প্যাড শুরু করা যাইবে? হ্যাঁ, প্রথমে সি প্যাড লেখা শুরু করা যাইবে? হ্যাঁ, এটা বলতেছি একটু পরে, দাঁড়াও। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে আমরা কি? সবার শেষে একটা থিওরি দেওয়ার চেষ্টা করব, মানে লাস্ট কোয়েশ্চেনটা যাতে আমার থিওরি হয়। কারণ ওই থিওরিটা লেখার পর সময় যদি স্যার খাতা নিয়ে যায়, তো অন্তত আমি যেটুকু লিখছি একটা নাম্বার আশা করা যায়। কিন্তু ম্যাথের ক্ষেত্রে যেটা হচ্ছে, তুমি হয়তো ছক কাটছো, ওয়ার্কিংস গুলো করছো, ম্যাথটা কম করতে পারো না, তো তোমার নাম্বার অনেক কমে যাবে। তো লাস্ট অ্যান্সারটা যাতে তোমার থিওরি হয়, এইভাবে তোমার সেট আপ করবা। এক, এখন প্রথমে কি সি পার্ট দেওয়া যাবে কিনা? তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে এ পার্ট, তারপর বি পার্ট, তারপর সি পার্ট। এখন কেউ যদি, আমাদের স্যারেরা সাধারণত আমাদেরকে একটু ইয়া করে, এই যে সুবিধা দেয় বা কনসিডার করে, যে কেউ যদি ধরো সি পার্ট দিল, তারপর বি পার্ট দিল, তারপর এই পার্ট দিল, এটা স্যারেরা ভুল ধরে না বা কারো এই জন্য কারো নাম্বার কাটে না স্যারেরা। কিন্তু কেউ যদি বি পার্ট এর দুইটা, আবার সি পার্টের একটা, আবার গিয়ে এই পার্টে চলে গেলা, ওইখান থেকে আবার সি পার্টে দুইটা দিলা, এভাবে করলে কিন্তু নাম্বার পাবা না। এটা ও, স্যারদের জন্য খুবই আমি বিরক্তকর, এটা করা যাবে না কোনোভাবেই। তো আমি যেটা সি আমি বলবো প্যাড আগে সেটা হচ্ছে, লিখতেছিলাম। তোমরা সব সময় এই পার্টটা শুরুতে দেওয়ার চেষ্টা করবে, এটা একটা স্ট্যান্ডার্ড। শর্ট নোট, শর্ট 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 কোয়েশ্চেন প্রথমে দিয়ে শুরু করলাম। অনেকে যেটা আমাদের আসে বলে যে স্যার সব দিছি, এই পার্টটা দিতে পারি নাই। কেন? কয় সময় পাই নাই। তো তুমি যে এই পার্টটা দাও না, এই পার্টটা অ্যান্সার করলেই, মোটামুটি অ্যান্সার করলেই তোমার 8, 9, 10 পাওয়া যায়। এটার চেয়ে তো নাম্বার আর কোনো জায়গায় বুস্ট করে না, নাম্বারটা যে জায়গায় বুস্ট করে, তাহলে তুমি এটা কেন আগে দিবা না? তা ঠিক আছে। এই আর পার্টের এই পর পার্টে সি প্যাড তুমি দেবো? বেশি লেখারও দরকার নাই, শুধু মূল কনসেপ্টটা লিখে দিবা, মূল কনসেপ্টটা শুধু লিখে দিবা, এখানে বেশি লেখার দরকার ঠিক নেই। আছে স্যার, এই পার্টের পর সি প্যাড তারপর বি প্যাড লেখি। হ্যাঁ, দিতে পারো, সমস্যা নাই। এ পারার পর সি পার্ট, তারপর বি পার্ট দিতে পারো। তবে চেষ্টা করবা ধারাবাহিকতা বজায় রাখার জন্য আর কি। না স্যার, সি প্যাডে তো টাইম বেশি লাগে, আগে ওইটা শেষ করে তারপর বি প্যাড শেষে হ্যাঁ, দেওয়ার এটা দিতে চেয়েছিলাম। পারো, যে স্যারেরা হয়তো আমাদেরকে এটা কনসিডার করেন। এই জন্য যদি নাম্বার কাটতো দেখা গেল অনেক ঝামেলা হতো, কিন্তু স্যারেরা এটা কনসিডার করেন যে হ্যাঁ তুমি বড় করে ইয়া করে দিবা, হেডলাইনটা ভালো করে ঠিক মতো লিখবা। কেমন? আহ আমি বলি, যেমন অনেকে কি করো, এইরকম একটা খাতা, এই খাতার কোণার মধ্যে লিখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে কোণায় লিখে লিখে অ্যান্সার করো। যখন স্যার পিন আপ করে, এই খাতার বাজের মধ্যে কিন্তু তোমার এই 2 নাম্বারের উত্তর থেকে যায়, 2 নাম্বার থেকে যায়। তো স্যার তো এত খুঁজে খুঁজা 2 নাম্বারের উত্তর কোনটা, 3 নাম্বারের উত্তর কোনটা, এত খোঁজার সময় থাকে না। তখন দেখা গেল 2-3টা প্রশ্নের উত্তর মিলে একটা নাম্বার পাইছো। স্যার মনে করছে এগুলো সব প্রশ্নের একটাই প্রশ্নের উত্তর। এটা করা যাবে না, তোমরা সুন্দর করে একেবারে মাঝখানে লিখবা 2 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্নের উত্তর, 4 নং প্রশ্নের উত্তর, লিখে নিচে আন্ডারলাইন করে দিবা। আর এত কালার টালার ইউজ করার দরকার নাই, কালো কালিতেই হোক সমস্যা নেই, একটা আন্ডারলাইন করে দিলে হবে। এটা মনে রাখবা, কেমন? আর আরেক- আরেকটা জিনিস মনে রাখবা, ধরো তুমি একটা প্রশ্নের উত্তর লিখতেছো, উত্তরটা লিখতে 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 তোমার ধরো এই যে আর 2-3 লাইন বাকি আছে, ওই জায়গায় শেষ হয়ে গেছে। আমরা অনেকে কি করে, আবার এটা নিচে আবার লেখা শুরু করি, লেখা শুরু করে দেখা গেল 1 লাইন লিখলাম, পরের পৃষ্ঠায় চলে গেলাম। তো অনেক সময় স্যারদের চোখে এগুলো এড়াই যায়, এগুলো দেখা পড়ে না, নাম্বারটা কমে যায়। তো তোমার যখন 2-3 লাইন লেখার মতো জায়গা আছে, ওই পৃষ্ঠাটা ছেড়ে দাও, পরের পৃষ্ঠায় গিয়ে আবার নতুন করে নতুন প্রশ্নটা শুরু করো তুমি। ঠিক আছে, এটা মনে রাখবা। তার মানে ঠিক আছে। তোমার ঠিক মিডল সেন্টার থেকে যাতে প্রত্যেকটা কোয়েশ্চেন হয়, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার সেন্টার থেকে হয়। যদি প্রথমে ধরো 2-3 লাইন লেখার পরে প্রশ্নটা শেষ হয়ে গেল, তুমি মিডল থেকে শুরু করো, কিন্তু একেবারে নিচ থেকে কোনো প্রশ্নের উত্তর শুরু করবে না। ঠিক আছে। এটা মনে রাখবা। আর যেটা বলছিলাম, আমরা পার্ট অ্যাকাউন্টিং থিওরিতে, পার্ট বিতে অবশ্যই 2টা থিওরি দেওয়ার চেষ্টা করব, পার্ট সিতে 2টা থিওরি দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে। আমি তোমাদের আগে থেকে বলে আসছি যে থিওরি না পড়লে এগুলোতে ভালো হবে না, আমাদের যারা গাইডলাইনটা শুনছো তারা বুঝতে পারবে এটা। এটা গেল এক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথমেই আমাদের যখন প্রশ্নটা পাবো, প্রশ্নের মধ্যে 4টা বা 5টা ম্যাথ আসবে, পার্ট বিতে এবং সিতে। এই 5টা ম্যাথই তোমার পারা লাগবে না। আমরা যেটা করি, প্রশ্নটা পাওয়ার পরেই ওই আমি 5টা ম্যাথই পারি, কোন 5টা পারি, সব 5টা পারি, পারি কিনা দেখি। যখন দেখি যে না 2টা পারি আর 3টা পারি না, তখন আমাদের মাথার মধ্যে হতাশা চলে আসে। আর এই হতাশা তোমাকে শেষ করে দেয়, টোটালি ধ্বংস করে দিবে এই হতাশা তোমাকে। কিভাবে হয় স্যার?
তো তোমার এটা এই কোনোভাবেই করা ঘটনা। যাবে না। তুমি প্রথমে সিলেক্ট রাখবা যে আমি পার্ট বি ধরছি, পার্ট বি তে আমি দুইটা ম্যাথ দেবো, একটাও বেশি লাগবে না, আমি দুইটা ম্যাথ দিব। পার্ট সি ধরছি, পার্ট সি তে আমি দুইটা ম্যাথ দিব, এর বেশি ম্যাথ আমি দিব না। যখন দেখবা যে তুমি সবচেয়ে সহজ দুইটা ম্যাথ খুঁজে অ্যান্সার করা শেষ করছো, তারপর দেখতেছো তোমার বাকি যে তিনটা ম্যাথ আসছে ওই তিনটা ম্যাথও তুমি পারো। কিন্তু তুমি যখন পাঁচটা ম্যাথ একসাথে সিলেক্ট করতে যাবা, তখন তোমার কি মনে হবে জানো? একটা দিতে কি একটু কনফিউশন লাগছে, দূর এটা না দিয়ে মনে হয় আরেকটা দিলে ভালো হতো, এটা কেটে দিই আরেকটাতে যাই। ভাই তোমার এই সময়টা তোমাকে পরীক্ষার হলে দিবে না কেউ। সো তুমি প্রথমে ডিটারমাইন করে নিবা আমি দুইটা ম্যাথ দিব, পাঁচটা পারি, আমি পাঁচটা ম্যাথ পারি, পাঁচটা ম্যাথ পারি, আমি থেকে রেখে দিই পাঁচটা ম্যাথ, কোনো দরকার না, আমি ওদিকে তাকাবো না। আমি যে দুইটা ম্যাথ সবচেয়ে ভালো পারি, যে দুইটা ম্যাথ আমার আয়ত্ত আছে, আমি ওই দুইটা ম্যাথ টার্গেট করে আগে পর দিয়ে দিব। দুইটা ম্যাথ দেওয়ার পরে বাকি তিনটা থেকে কোনটা দিব ওটা সিলেক্ট করবা তুমি। একসাথে পাঁচটা ম্যাথ সিলেক্ট করার কোনো দরকার নাই। এই জন্য দেখবে যে প্রশ্ন যখন সহজ হয় ওই পরীক্ষায় নাম্বার সবার খারাপ উঠে, কারণ কি? ওই যে একটা রেখে আরেকটা, একটা রেখে আরেকটা, খালি মন দৌড়ায়, এটা না দিয়ে মনে হয় ওটা দিলে ভালো হতো, এটা না দিয়ে মনে হয় ওটা দিলে ভালো হতো। আমরা ডিসিশনহীনতায় ভুগি। তো এগুলো পরীক্ষার হলে খুব মারাত্মক ইফেক্ট করে। এটা কোনোভাবে করা যাবে না, মনে রাখবো সবাই। আর শেষের দিকে অবশ্যই আমরা থিওরি দিব, শেষের দিকে অবশ্যই আমরা থিওরি দিব। এটা হচ্ছে এক। তো পরীক্ষা তো কালকেই চলে আসছে, আমরা যা প্রিপারেশন নিছি আলহামদুলিল্লাহ সবাই নিয়ে নিছি, যেটুকু যার যেটুকু প্রিপারেশন আছে ওটুকু নিয়ে নিছি। এখন আমরা পরীক্ষার জন্য শুধুমাত্র, মনে রাখবা শুধুমাত্র, যে তোমার যা পারো তা দিয়ে পরীক্ষা ভালো হয় না, পরীক্ষার দিন তোমার মুড কেমন থাকে সেটাও তোমার গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকে কি করি, আমরা রিক্সায় বসা, অটোতে বসা, সিএনজিতে বসা বই খুলে পড়তে পড়তে যাই। এখন হুম। কি হয়, তুমি যখন একটা বই খুলে পড়তে পড়তে যাচ্ছ, রিক্সাটা যখন দুলতেছে তোমার চোখটাও দুলতেছে এইভাবে। পরীক্ষার হলে গিয়ে কি করে, তোমার ব্রেনটা ধরে যায়, মাথাটা ধরে যায়, তখন আর তোমার ভালো লাগে না, কেমন যেন অস্থির অস্থির লাগে, কারণ তুমি তো ব্রেনকে প্রেশার দিয়ে দিছো অলরেডি। এগুলো করা যাবে না। পরীক্ষার হলে বেরোছো, ব্যাস চলে গেছো। পরীক্ষার হলে ঢুকার আগে যদি তুমি স্থিরভাবে কোথাও বসে কিছু দেখতে পারো দেখো, কিন্তু ওই রিক্সায় বসা, বাসে বসা দেখবা, এই দেখার পরে তোমার হ্যাঁ। ব্রেনে প্রেশার পড়বে, সবকিছু নিয়ে আমরা একেবারে মানে আপলোড করতে থাকি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা, না ঘুমাইয়া সবকিছু ব্রেনে আপলোড করি। যখন পরীক্ষার হলে গিয়ে ডাউনলোড করে লিখতে যাই, তখন সিস্টেম এরর দেখায়। এই বিপদ ঝামেলাগুলো তোমরা সবাই করো, এটাও করা যাবে না। আমরা যা করব ঠান্ডা মাথায়। আর পরীক্ষার আগের দিন অবশ্যই আমাদের খুব ভালোভাবে একটা ঘুম দিতে হবে, ঘুমে যাতে কোনো বিঘ্ন না হয়, ভালোভাবে একটা ঘুম দিতে হবে। সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে মুরব্বিদের দোয়া নিয়ে তারপর আমরা পরীক্ষার হলে শান্ত ঠান্ডা মাথায় যাব, খুব রিল্যাক্স ভাবে যাব, একেবারে ভয় পাওয়ার কিছু নাই। আর একটা জিনিস, প্রশ্ন যেমনই হোক না, মনে স্যার, রাখবা পাস করার প্রশ্ন নিয়মটা কি? যেমনই হোক না কেন, ঠিক আছে? তুমি পরীক্ষার 4 ঘন্টায় খেলতে নেমে গেছো, পরীক্ষার 4 ঘন্টায় তুমি খেলতে নেমে গেছো, এখন এখান থেকে তো তুমি মানে বেরোয় আসতে পারবা না, তোমাকে ওই 4 ঘন্টা খেলতেই হবে পরীক্ষার হলে। সো এবার প্রশ্ন যেমনই হোক না কেন, মাঠ যত খারাপই হোক না কেন, তোমার কাজ তোমার করে আসতে হবে, তোমার সর্বোচ্চটা তুমি দিয়ে আসতে হবে। তুমি সারা বছর কি পড়াশোনা করছো ওইটার পারফরমেন্সটা শুধুমাত্র ওই 4 ঘন্টায় তোমাকে দেখায় আসতে হবে। তো ওই 4 ঘন্টা যদি আমি হতাশ হয়ে যাই, আমি যদি মানে হারার আগেই হেরে যাই, তাহলে সব আমার শেষ। হারার আগেই হেরে গেলে আমাদের সব শেষ, আমরা চেষ্টাও করি না। আমি সবসময় মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা যে আমরা এখানে প্রবলেম সলভ করতে গেছি। কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা ম্যাথ একটা একটা করে প্রবলেম। আমি প্রশ্নটা পড়বো, প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, আমি যেটুক জানি আমার জ্ঞান দিয়ে। আমি বলবো না যে আমার অঙ্ক মিলাইতে হবে। একটা জিনিস মনে রাখবা, যদি অঙ্ক মিলাইলেই নাম্বার পাওয়া যেত, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, যে পাবলিক ইউনিভার্সিটিগুলো, কোনো ছাত্র পাস করতো না। বিশ্বাস করে এটা, অঙ্ক মিলালেই যদি নাম্বার পেয়ে যেত শুধু, তাহলে কোনো ছাত্র এখানে পাশ করতো না। এখানে স্যারেরা কি দেখে? স্যারেরা মূলত দেখে হচ্ছে তুমি প্রবলেমটা কতটুকু অনুধাবন করতে পারছো, তুমি কতটুকু সলভ করতে পারছো। তুমি অঙ্কটা না মিললেও তুমি এখানে 80% মার্কস পেতে পারো, শুধু নিয়ম অনুযায়ী তুমি করে গেলে শেষ পর্যন্ত। এখানে তোমাকে হারানোর কিছু নাই। কেউ 70% পাইবা, কেউ 80% পাইবা, কেউ 60% পাইবা, কেউ 50% পাইবা। এখন তুমি একটা অঙ্ক মিলাইতে পারো নাই বলে একেবারে মাথা ব্যথা ঘুরে হতাশ হইয়া
বাকি সবগুলো ম্যাথ তুমি ভুল করে দিয়ে আসছো বা কমপ্লিট করতে পারো না, পেস্ট লাগাই তুই আসছো, পরীক্ষার হলে 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 বসে বসে কলমে সিপ কামড়াইছো, কোনো লাভ হবে না, সব শেষ। তো আমি একটা ম্যাথ করছি, এটা মিলে নাই, তো থাক, সমস্যা না, আমার কাছে আরো 5টা ম্যাথ আছে। এই না মিলানো ম্যাথে যদি 6 করে নাম্বার দেয়, 10-এর মধ্যে 6 করে দেয়, 60% মার্কস, তার মানে তুমি বি প্লাস পাইছো। ফেল কিভাবে কয় আমি তো বুঝি না, ফেল আসে কিভাবে? ফেল আসে ওই যে আমাদের একটা মিলে নাই, আমি হতাশ, সব শেষ একেবারে। আমাদের সাথে আমাদের এক বন্ধু ছিল এরকম, একটা পরীক্ষা খারাপ হয়েছিল আর ওই পরে যে কটা পরীক্ষা দিয়েছে সব পরীক্ষা ওর খারাপ হয়েছে। পরীক্ষা খারাপ হয়েছে একটা, কিন্তু এরপরে যতগুলো পরীক্ষা সে অ্যাটেন্ড করছে সব পরীক্ষা খারাপ হয়েছে। কারণ কি, ওই যে একটা দেওয়ার পরে সে মনে করছে যে আমি তো প্লাস পাবো, একটা দেওয়ার পরে বলতেছে না আমি তো মানে প্লাস পাচ্ছি না, ব্যাস, বাকিগুলো আর মনোযোগ দেয় নাই, সবগুলোতে খারাপ করে বসে আছে। তো এটা করা যাবে না। অঙ্ক না মিলুক সমস্যা না, তুমি যেটুক করছো ওটুকু রেখে দাও, পরের একটা ম্যাথে চলে যাও। যে অঙ্কটা তোমার মিলে নাই ওটা তো তুমি মার্কস পাবা, যদি তুমি নিয়ম অনুযায়ী করে আসতে পারো, বেসিক কনসেপচুয়াল যদি ভুল না করো, প্রিন্সিপাল যদি ভুল না করো। এটা মনে রাখবা। এমন না যে তুমি অঙ্কটা মিলে নাই তোমাকে জিরো দিবে, আমি জানি তো এটা। তোমরা কি করবা, পরীক্ষা দিয়ে আইসাই আমারই প্রশ্ন করবা যে স্যার এই অঙ্কটা এতটুকু করে আসছি উত্তর মিলে নাই, কত নাম্বার দিবে? এই নাম্বারটা একটা আপেক্ষিক বিষয়। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো মাপকাঠি দিয়ে দেয় নাই যে এই অঙ্কের এত নাম্বার, এত লাইন লিখলে এত নাম্বার, এত লাইন লিখলে এত নাম্বার, এরকম কোনো মাপকাঠি এখানে নাই। এখানে স্যার মূল্যায়ন করবে তুমি কি করছো, সেটা স্যার দেখে স্যার মূল্যায়ন করবে। অঙ্ক না মিললেও স্যার তোমাকে 8 দিতে পারে, 10-এর মধ্যে স্যার তোমাকে 7 দিতে পারে, যদি তোমার কনসেপচুয়ালি কোনো সমস্যাগুলো না থাকে, সমস্যাগুলো না হয়, একেবারে বেশি ভুল না করে আমরা। তো এটা সাবধান। তো যেটা বলছিলাম যে আমরা চেষ্টা করব, আমরা সম্পূর্ণ 100 মার্কসের অ্যান্সার, মানে 80 মার্কসের অ্যান্সার সম্পূর্ণ করার জন্য, এবং আমাদের প্রত্যেকটা প্রবলেম আমি যেটা ধরছি ওটা সলভ করার জন্য। আমরা এই প্রশ্নটাকে নিয়ে একটা প্রবলেম হিসেবে দেখব, এবং আমার জ্ঞানে যতটুকু আছে অতটুকু দিয়ে আমি সলভ করে আসব। কেউ যদি অঙ্কটা হুবহু মিলাতে পারে, সে যদি 10-এ 10 পায়, তুমি যদি ওই পর্যন্ত কিছুটা যেতে পারো, তুমি 80% যদি করতে পারো, তুমি 10-এ 8 পাবা। তুমি 70% করতে পারলে 10-এ 7 পাবা তুমি। তার মানে 70% মার্কস মানে এ গ্রেড, তাই না? তাহলে ফার্স্ট ক্লাসের উপরে মার্কস আছে, কারণ আমাদের তো 60% মার্কস পেলে আমরা ফার্স্ট ক্লাস ইকুইভ্যালেন্ট বলি, তাই না? তা আমরা তো সব পরীক্ষায় 60% মার্কস পাই না, কারণ ওই যে আমরা সিস্টেমটাই বুঝি নাই আসলে। তো এগুলো করা যাবে না কোনোভাবেই। এটা ভালোভাবে মনে রাখবা। পরীক্ষার আগের দিন রাত্রেবেলা একটু ভালো করে রেস্ট নিবা, ঘুমাবা, সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে মুরব্বিদের দোয়া নিয়ে পরীক্ষার হলে যাবা, খুব রিল্যাক্সে পরীক্ষাটা দিবা। হতাশার কিছুই নাই, তোমরা যা পড়ছো এখান থেকে আসবে। শুধু প্রশ্নটা ঠান্ডা মাথায় পরীক্ষায় পড়ে অ্যানালাইজ করে অ্যান্সার করতে পারলেই যথেষ্ট, কাজ হয়ে গেছে আমাদের। তো আশা করি এটা সবাই মেনে নিবা। তো শেষ, আর বেশি কথা আমি বলবো না। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, আমি উত্তর দিই। স্যার আমার কিছু প্রশ্ন ছিল। বলো। স্যার খপার্টের যেটা বলেন আপনি যে হুম। যেটা খপার্ট আগে পারবো সেটা আগে দেবো, আমি সবসময় যেটা করছি আর কি খপার্টে স্যার, হুম। আগে কপার্টে পরে আমি গপার্ট দিছি, গপার্টে আমি সিরিয়াল মেনটেন করছি, যে হুম। প্রথমে এটা দিলাম, তারপর প্রথম 1 নং, তারপর 2 নং, তারপর 3 নং, এভাবে গেলাম গপার্টে। তো আমি হুম। যদি কোনোভাবে গপার্টে 1 নং এর পর 5 নং দিয়ে ফেলাই, তারপর যদি 3 নং দিই, না, এরকম তুমি গপার্টে যদি যদি ওই এলোমেলো করি পার্টটা কোনো ঠিক সমস্যা হবে রাখো, না? স্যারেরা এটাও কনসিডার করে। অর্থাৎ আমি সি পার্ট, ও আচ্ছা। মানে আমি সি পার্ট অ্যান্সার করতেছি, পার্ট সি, পার্ট সিতে আমি ধরো প্রথমে 17 নাম্বারটা লিখলাম, তারপর এসে 14 নাম্বারটা লিখলাম, এটা স্যারেরা কনসিডার করে। যদিও ধারাবাহিকভাবে লেখার নিয়ম, কিন্তু স্যারেরা এটার জন্য মানে চার্জ করে না, স্টুডেন্টদেরকে এটার জন্য চার্জ করে না। আচ্ছা, যদি আরেকটা পারো বিষয় স্যার। ধারাবাহিকতা রাখার চেষ্টা করবে, না পারলে তো কিছু করার নাই, তাহলে পিঠ থেকে গেলে কি করার আছে। জি স্যার। তবে এটা স্যারেরা হ্যাঁ স্যার, আমাদের ইনশাআল্লাহ। কনসিডার করে। ঠিক আছে স্যার, আচ্ছা, এটা বিষয়ে যে বলো। গ্রাফের যে ব্যাপারটা, হুম। আমাদের গ্রাফ আঁকার জন্য হুম। যে আমাদের ব্যাপারটা লাগে আর কি, গ্রাফ পেপার, তো ওইটা দেখা যায় কি স্যারেরা ক্লাস মানে হল রুমে নিয়ে আসেন না, মানে তাদের হাতে থাকে না। হুম। স্যার তখন চাইতে গেলে তারা আবার ম্যানেজমেন্ট করতে যায়, তারা অনেক সময় লাগায় ফেলায়। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা কি আগে থেকে নিয়ে যাবো, তারপর তাদেরকে নিয়ে না, সাইন করে তোমরা রাখবো? গ্রাফ নিলে সেটা তো কোনো অবৈধ, এটা নকল। তোমরা কি করবা, 1 ঘন্টা যাওয়ার পরে গ্রাফটা চাইয়া বসবা, এবার জি স্যার। ওনারা 2 ঘন্টা পরে আসুক, সমস্যা নেই। পরীক্ষার আচ্ছা, পরীক্ষার ঠিক আছে স্যার, ধন্যবাদ। প্রশ্নটা দেওয়ার পরে, পরীক্ষার জি প্রশ্নটা স্যার। দেওয়ার পরে তুমি এই গ্রাফটা চাইবা, 10 মিনিট পরে দাঁড়ায় যে আমি এই প্রশ্নটা, আমার গ্রাফ লাগবে, তো আমার গ্রাফটা দেন। আর জি যদি স্যার। দেখা গেল ঠিক গ্রাফ আছে। না দেয়, তাহলে তুমি কি করবা,
তো খাতায় এঁকে দিবা, কিছু করার নাই। খাতায় ওই যে গ্রাফের বক্স টেনে বাকিয়ে দেবো স্যার? তা কি করবো, তোমাকে গ্রাফ দেয় নাই, তুমি করবা কি? স্যার ইনপুট না, স্যার এটা কি আমার যে খাতা। খাতা দেখবে, যে হ্যাঁ, খাতা মানে দেখবে আর কি, সে কি এটা ভাববে যে গ্রাফ দেয়নি নাকি ও নিচে কিভাবে নোট করবে দিয়ে এটা? দিবে, একটা দরকারে লিখে নোট আকারে লিখে দিবা, শেষ। তো পাশে নিয়মটা কি হবে? খাতা। ঠিক আছে স্যার। নোট লিখে দিবা, শেষ, কি করবা? আচ্ছা, হ্যাঁ, তারপর আরেকটা কি জানি প্রশ্ন করছিল একজন মেসেজে। স্যার স্যার স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। স্যার হ্যাঁ, টোটাল 40 পাইলে পাস, এই ব্যাপারটা একটু বলুন। টোটাল 40 পাইলে পাস হচ্ছে তোমার এখানে ইন কোর্সের মার্কস আছে প্লাস ইন কোর্সে তোমাকে আলাদাভাবে পাস করতে হবে আর খাতায় আলাদাভাবে পাস করতে হবে। আহ, এটা আগে নিয়ম ছিল, তবে ন্যাশনাল ইউনিভার্সিটি এই ব্যাপারটা এখনো 100% ক্লিয়ার করে নাই আসলে এই ব্যাপারটা কিরকম, দুইটা মিলে 40 পাইলে হয় কিনা। তো আমরা যতটুকু জানি আমরা রাখবো যে ছাত্র আমার খাতায় 32 এবং ইন কোর্সে 8, টোটাল তোমার 40। তবে ন্যাশনাল ইউনিভার্সিটি গত কয়েক বছর আগে একটা ইয়া দিছিল যে দুইটা মিলে 40 পাইলে হলো, অর্থাৎ তুমি ইনকোর্সে 15 পাইলা আর এখানে গিয়ে 25 পাইলা, 40 পাইলে হলো। তারপর আমরা এটা এভাবে ইয়া রাখবো না, যে এত সন্দেহান রাখার দরকার নাই, কারণ পলিসি কোন সময় কোনটা চেঞ্জও বলা যায় না। আমরা খাতায় 32 আর ইনকোর্সে 8, এটা তো ইনকোর্স তো তোমরা জান দিবে না, এটা তো স্যাররা দিবে। আমরা খাতায় যাতে মিনিমাম 32-এর নিচে না থাকে, এটা মনে রাখবো। আর তোমাদের ফোর্থ ইয়ারে কিন্তু ভালো মার্কস উঠে, স্যাররা খুব ভালো নাম্বার দেয়। তো প্রশ্ন কোনোভাবেই সেরে আসা যাবে না, কোনো প্রশ্ন সেরে আসা যাবে না। আর উল্টাপাল্টা লেখা যাবে না, কারণ তোমরা ফোর্থ ইয়ারে পড়ো। ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট উল্টাপাল্টা লিখলে যে পরিমাণ নাম্বার কাটা যাবে, ফোর্থ ইয়ারের একটা স্টুডেন্ট উল্টাপাল্টা লিখলে তার চেয়ে বেশি নাম্বার কাটা যাবে। কারণ তুমি এখন গ্রাজুয়েশনের শেষ ধাপে আছো, তো এগুলো সাবধান। মানে তুমি যে জিনিসটা জানো সেটা লিখবা, অথেন্টিক অন্যান্য কিছু বানায়া লিখবা না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার খাতায় মার্জিনের বিষয়টা নিয়ে একটু কনফিউশন থাকে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স তো। হুম। তো যখন মানে থিওরি গুলোতে হচ্ছে লিখি তখন মার্জিন, আর ম্যাথ হুম। গুলোতে অনেক সময় মার্জিন দিয়ে ওঠে। ম্যাথগুলোতেও আবার ম্যাথ মার্জিন অনেক করার সময় দরকার নাই, ম্যাথগুলোতে মার্জিন করার দরকার নাই, থিওরিগুলোতেও মার্জিন করতে পারো, না করলেও হয়। যেটা জি। করবা হচ্ছে তুমি কি আচ্ছা। করবা প্রথমে, এই যে খাতাটা নিবা, বুঝছো, এই যে খাতাটা জি নিবা, স্যার। নেওয়ার পরে এটা তোমার আমার শীট, এটাতে তুমি বাস টাস করার দরকার নাই, এটাকে আলাদা করে ফেলো। আলাদা করে এবার যে মোটা খাতাটা আছে না, এই খাতাটাকে একটা ভাঁজ দাও এখানে, এই যে খাতাটাকে এইভাবে একটা ভাঁজ দাও। ভাঁজ দিলে দেখবা যে একটা রেখার দাগ পড়ে যায়, তুমি ওই দাগের ভিতরে লেখো, ব্যাস এই থেকে বাইরে না আসলেই হয়ে গেল, এটা অটো মার্জিন হয়ে যায়। তাই। অনেক সময় আমরা খাতায় জি। দেখা গেল ওই যে পেন্সিল দিয়ে মার্জিন করতে অনেক টাইম নষ্ট করে ফেলি। স্যার এটা কি থিওরির ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, সমস্যা কি, আমি তো মার্জিন তো আছে এখানে, আমি তো একবার মার্জিন টানতে হবে এমন কোনো কথা না। আমি যখন এখানে বাস দিছি, এই যে আমি যখন ওএমআর শিটটা বাদ দিয়ে এভাবে একটা বাস করলাম, এই যে দেখো, এভাবে একটা জোরে যদি আমি বাস করে নিই, তাহলে এখানে তো অটোমেটিকলি মার্জিন হয়ে যাচ্ছে। তো আমি এর ভিতরে তো, বাইরে তো লিখতেছি, ভিতরে তো লিখতেছি না। তো এটা তো একটা মার্জিন হয়ে গেল, তাই না? এটা তো কলম দিয়ে কাটতে হবে মার্জিন একেবারে সুন্দর করে, ব্যাপারটা এরকম না। আমার লাইফে আমি কোনোদিন মার্জিন কাটি নাই, এত টাইম নেই পরীক্ষার হলে বসে বসে মার্জিন করবো। জাস্ট খাতাটা একটু বাস করে ফেলছি 1 ইঞ্চি মতো, ধরে বাস করে ফেলছি, বাসের ভিতরে আর রেখে দিয়েছি, বাইরে যায় নাই আর আমি। স্যার উপরে যে ফাঁকা জায়গাটা ওইটা আপনি আপনার নিজের মতো করে রাখছেন, ওইটা নিজের মতো আন্দাজ করে করে? 1 ইঞ্চি মতো রেখে দিবা, শেষ। বা ওটা একটু বাস দিয়ে দিবে ও এভাবে, আচ্ছা। এভাবে একটু বাস করে নিবে, এটা উপর থেকে একটু বাস করে নিবা, শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, কারণ এটা হচ্ছে টোটালি টাইম ম্যানেজমেন্টের উপর। এখন তোমার হাত খাতা দিছে 15 মিনিট আগে, প্রশ্ন দেওয়ার জন্য 10 মিনিট আছে, ব্যাস তুমি একটু বাস করলা, এবার মার্জিন করলা, করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু প্রয়োজন যদি দরকার হয় সমস্যা নাই, তুমি 1 ইঞ্চি মতো জায়গা রেখে বাদ রেখে তারপর লিখতে থাকো, এটা অটো মার্জিন হয়ে যাচ্ছে। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। আহ, সবাই ভালোভাবে পরীক্ষা দিবা, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, যাতে কোনো ইয়ে না হয়, হতাশ হওয়ার কিছুই নাই। আমরা যা পড়ছি সেখান থেকে আসবে, শুধু আমরা প্রশ্নটা পড়ে একটু চেষ্টা করব, নিজের যেটুকু পারি সর্বোচ্চটুকু চেষ্টা করে আসবো দিয়ে আসার জন্য। ভুল হোক কোনো সমস্যা নাই, ভুল হলে কেউ ফেল করে না, একটা জিনিস মনে রাখবা, ভুল হলে কেউ ফেল করে না। তোমার ফেলটা হবে একমাত্র তোমার হতাশার কারণে, সো এটা খুবই সাবধান। তোমার ফেলটা আসবে হচ্ছে হতাশার জন্য, পরীক্ষা খারাপ হয় স্যার হতাশার জন্য, একটা প্রশ্ন হতাশা, ছিল। হতাশ হওয়া যাবে না। স্যার বলো। স্যার ওই যে ধারাবাহিকতার বিষয়টা স্যার ক্লিয়ার হয়েছে না বলতে, ধরেন আমি খ বিভাগে ভালো করে আর দুইটা প্রশ্ন পারি,
এ হুম। দুইটা প্রশ্ন আমি হ বিভাগ লিখলাম, হুম। তারপরে আমি আর গ বিভাগে আপনার ধরেন তিনটা প্রশ্ন পারি, এটা তারপর এটা আবার এটা যদি এটা গ্রহণযোগ্য না। হ বিভাগ লিখি। এটা হ্যাঁ। গ্রহণযোগ্য না। যেই বিভাগ টাচ করবো ওই বিভাগ শেষ করে আরেকটা বিভাগে যেতে হবে। জি যেই স্যার, বিভাগ এবিসিডি। টাচ করবা ওই বিভাগ শেষ করে আরেকটা বিভাগে যেতে হবে। ঠিক আছে? একটা বিভাগের ঠিক মধ্যে আছে। আরেকটা বিভাগে যাওয়া যাবে না, এটা কোনোভাবেই যাওয়া যাবে না, ঝামেলা হবে। হ্যাঁ, বলো। যদি খ বিভাগের ম্যাথ গুলো দেওয়ার পরে থিওরি কি খ বিভাগের ম্যাথ গুলো শেষ করার পরে থিওরি দিয়ে গ বিভাগে যাব হ্যাঁ, নাকি আমরা খ যে কোনো বিভাগ? একটা বিভাগ যখন শুরু করছি ওইখানে যদি আমাদের সিরিয়ালটা গরমিল হয় ওটা দিয়ে স্যারেরা কনসিডার করে আমাদেরকে, ওটা নিয়ে স্যারেরা শাস্তি দেয় না। অর্থাৎ তুমি ধরো খ বিভাগের প্রশ্নগুলো কি কি, আমরা যদি আমাদের মডেল টেস্টটা দেখি, খ বিভাগে হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত, 2 থেকে 9 পর্যন্ত। এখন ধরো আমি পারি হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বারটা দিলাম, তারপর 9 নাম্বার দিলাম, তারপর 7 নাম্বার দিলাম, তারপর এসে 3 দিলাম, তারপর 5 দিলাম। এটা সমস্যা না, এটা স্যাররা কনসিডার করে। কিন্তু তুমি খ বিভাগের 2 আর 3 লিখে গ বিভাগের 10 আর 12 লিখলা, ঠিক আছে, তারপর আবার খ বিভাগের এসে 8 আর 9 লিখলা, তাহলে সমস্যা। এটা করা যাবে না। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? জি স্যার। জি ওকে। স্যার। আর ক বিভাগ যখন লিখবা ক বিভাগে তো ধারাবাহিক রাখার চেষ্টা করবা, কারণ ছোট ছোট প্রশ্ন তো, এটা ধারাবাহিকতা মিসিং করার দরকার নাই। আর স্যার জি স্যার, ঠিক আছে। কয়েকজন বলছে যে যদি ক্যালকুলেট আসবে শেষ করতে না পারি, তার মিলাইতে না পারি, তাহলে কি অঙ্কে নাম্বার পাবো? হ্যাঁ, নাম্বার পাবা। মিলাইতে না পারলে নাম্বার পাবা, কিন্তু শেষ করতে না পারলে এটা ঝামেলা ভাই। কারণ একটা অঙ্কের অনেকগুলো পার্ট থাকে, অনেকগুলো সিস্টেম থাকে, এটা খুবই ঝামেলা। তো এই জন্য বলি যে লাস্ট কোয়েশ্চেনটা তুমি থিওরি রাখবা একটা, যে কোনো, তুমি খ বিভাগে শেষ করো বা গ বিভাগে শেষ করো, বাট একটা থিওরি রাখবা যে এটা আমি সবার শেষে দিব, পরীক্ষার শেষের মুহূর্তে সেটা আমরা দিব। এভাবে সেট আপ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট একটা পরীক্ষার অংশ। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। আমি একবার একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, বুঝছো? তো ইন্টারভিউ দিতে গেছিলাম, আর তো আমাদের যে স্যার প্রশ্ন করছিল উনি থিওরি দিয়েছিল 3-4টা, তারপর একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে তোমাকে একটা ওয়ার্কশিট দিছে, আর এটার অথবা হিসাবে দিছে একটা ব্যাংক সমন্বয় বিবরণী। এখন ওয়ার্কশিটটা করতে মিনিমাম 45 মিনিট লাগবে, এত বড় ওয়ার্কশিট, মানে যেখানে 12 ঘন্টা 13টা সমন্বয় ছিল। আর ব্যাংক সমন্বয়টা বিবরণী দিছে 6-7টা আইটেম, আবার এটার সাথে 4টা থিওরিও দিছে। এখন টাইম হলো আধা ঘন্টা 30 মিনিট। এখন স্যার তো প্রশ্ন দিয়ে চলে গেছে, আপনারা অ্যান্সার করেন। এখন আমাদের অনেকে কি করছে, কারণ ওয়ার্কশিট সবাই পারে, ম্যাক্সিমাম ওয়ার্কশিট দেওয়া শুরু করছে। তো বেশ কয়েকজন আছে শুধুমাত্র ব্যাংক ব্যাংক রিকনসাইল স্টেটমেন্টটা দিছে। কারণ যারা ওয়ার্কশিট টাস্ক করছে ওরা তো কোনো থিওরি লিখতেই পারে নাই, ওয়ার্কশিটটা শেষ করতে পারে নাই। আর যারা ব্যাংক রিকনসাইল দিছে তারা ধরো 10-12 মিনিটে ব্যাংক রিকনসাইলটা করছে, তারপর কিছু কিছু থিওরি মোটামুটি লিখতে পারছে। তার মানে ওই যে যারা ওয়ার্কশিট টাস্ক করছে সবাই আগেই বাদ হয়ে গেল, কারণ টাইম ম্যানেজমেন্ট করতে পারে নাই, যে আমার টাইমটা দেখতে হবে। আমার একটা অঙ্ক আমি খুব ভালো পারি, গুডউইলের অনেক বড় একটা ম্যাথ আমি পারি, এটা একেবারে সুন্দর মুখস্থ আছে আমার কাছে, কিন্তু আমি এটা দিতে গেলে আমার যে টাইম নষ্ট হবে, আমি এটা টাচই করবো না। এটা না দিয়ে আমি দরকার একটা থিওরি দিব, কারণ এত বড় ম্যাথ আমি দিয়ে সময় নষ্ট করবো নাকি? অনেকে আমরা কি করি, ও এটা পারি, এটা তো কমন আসছে, এটা নিয়ে সময় নষ্ট করে ফেলি, আর পরে থিওরি অ্যান্সার করতে পারি না, ফুল অ্যান্সার করতে পারি না। এটা কোনোভাবেই করা যাবে না। আমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটাও খেয়াল রাখতে হবে। প্রতি মিনিটের জন্য, প্রতি প্রতি মার্চের জন্য তুমি 1.8, কারণ আমাদের 4 ঘন্টায় হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা, 4 ঘন্টায় হচ্ছে আমাদের 240 মিনিট। 240 মিনিট যদি হয়, আমাদের 80 মার্কসের পরীক্ষা হয়। প্রতি মার্কসের জন্য আমি 3 মিনিট সময় পাবো। 3 মিনিটের মধ্যে আমাকে 20 সেকেন্ড করে ছেড়ে দাও তুমি, বিভিন্ন কাজ আছে আমাদের, ওগুলোর জন্য 20 সেকেন্ড করে ছেড়ে দাও। তো আমি ধরো 2 মিনিট 80 সেকেন্ড, 2 মিনিট 40 সেকেন্ড করে টাইম পাবো এক একটা মার্কসের জন্য। এখন যদি এটা 4 মার্কস হয়, 4 গুণ 2 মিনিট 80 সেকেন্ড, দ্যাট মিনস তুমি 11 মিনিট সময় পাবা 4 মার্কসের একটা কোয়েশ্চেনের জন্য। যদি এটা 10 মার্কস হয়, 10 গুণ, তুমি, না সরি, 2 মিনিট, ধরো 3 মিনিট করে যদি ধরি, 10 মার্কসের জন্য 30 মিনিট সময় পাবা। তো 30 মিনিট থেকে 2 মিনিট বাদ দিয়ে দাও,
28 মিনিট সময় পাবা। এখন তুমি 10 মার্কসের একটা কোয়েশ্চেনের জন্য 45 মিনিট নষ্ট করবা, এটা পরীক্ষার হল না। এখানে তুমি টাইম ম্যানেজমেন্টে পিছিয়ে যাবা। এগুলো খুব সাবধান, যে তুমি অঙ্ক পারলেই দিতে হবে এটা না। অঙ্কটা তোমাকে টাইম নষ্ট করতেছে কিনা সেটাও তোমার পরীক্ষার হলে বুঝতে হবে। কারণ আমার কাছে অল্টারনেটিভ থাকবে, সমস্যা নাই তো, থিওরি থাকবে, ম্যাথ থাকবে, অল্টারনেটিভ, আমি ওটা চিন্তা করব। আর যদি মনে করো যে না আমি এটা বড় ম্যাথটা দিব, এটা শেষের দিকে রেখে দিও দরকার হয়, আগে দিয়ে সময় নষ্ট করো না, আগে তুমি পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসবা, তোমার নিয়ন্ত্রণে পরীক্ষাটা নিয়ে আসবা, এটা মনে রাখবা। আর কিছু প্রশ্ন করবা? ঠিক আছে তাইলে, আজ সমালোচনা করি, সবারই পড়াশোনা আছে, আজকে একটু সবাই থিওরি পড়ো। এখন আর ম্যাথ নিয়ে এত দৌড়াদৌড়ি করার দরকার নাই। এখন একটু থিওরি পড়ো, সকালবেলা একটু ম্যাথগুলো একটু রিভাইজ দিয়ে যাইও, খাতাটা একটু উল্টায় দেখে যাইও। তো সমস্যা নাই, আর দোয়া করি সবাই, স্যার, আল্লাহ যাতে সবাই যাতে ভালোভাবে পরীক্ষা দাও। ঠিক আছে, স্যার সবার পরীক্ষা থিওরিটা ভালো হবে। একটা কিভাবে প্রশ্ন করুন। লিখলে ভালো হয় এটা যদি একটু বলতেন পার্ট সির জন্য। পার্ট সি এর জন্য প্রথমে থিওরিতে যখন স্টার্ট করবা, যে কোনো থিওরি তুমি একটু ভূমিকা লিখবা 2-3 লাইনের, তারপর মূল থিওরিটা লেখার পরে একটু উপসংহার লিখবা 2-3 লাইনের। স্যার ওই যে তিনটে ভূমিকা আলোচনা করছো। মানে ভূমিকা লিখে ওই তারপর কি ভূমিকাটা লিখবো নাকি কোনো কিছু না, ভূমিকা উপরে প্রথমে উপসংহার তুমি না তো স্টার্ট লিখেই? দিবা, জিনিসটা এরকম, ব্যাপারটা বলি। তোমার কেউ প্রশ্ন করছে তোমার বাড়ি কোথায়, এখন তার সাথে তোমার কোনো পরিচয় নাই। এখন সে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, এখন তুমি তার সামনে গিয়ে যদি শুধু বাড়িটা বলে আসো, এটা হয় না। তুমি তো তার সাথে আগে পরিচয় হইবা, ঠিক তুমি যে প্রশ্নটা অ্যান্সার দিচ্ছ সেটা সম্পর্কে তুমি একটু পরিচিতি দিবা, একটু আলোচনা করবা, তারপর গিয়ে তুমি তোমার অ্যান্সারটা লিখবা, তারপর একটা দৃঢ় পরিশেষে বলতে পারি এটা এটা শেষ, এভাবে লিখে দিবা। না হুম? স্যার এটা বলি না, বইয়ের হ্যাঁ, মধ্যে অনেক সময় ভূমিকা লেখে তারপর পাশে ভূমিকাটা লেখা থাকে, তো আমার না না কথা না, হচ্ছে এগুলো আমি লেখার দরকার ভূমিকা। নাই, এগুলো লেখার দরকার নাই, এগুলো ইয়া না। তোমরা যেটা করবা হচ্ছে ওই যে পয়েন্ট গুলো, যখন তোমরা কোনো পয়েন্ট লিখবা, ওই ভূমিকা লিখবো, জি উপসংহার লিখবো, এগুলো লিখবা না, এগুলো বাচ্চারা লেখে, এগুলো তোমাদের জন্য না। তোমরা কি করো, প্রথমে লাইন দিয়ে শুরু করবা, ভূমিকাটা ভূমিকাটা লিখে একটা প্যারা করে ফেলা, পরের প্যারাতে গিয়ে আবার অ্যান্সার গুলো শুরু করবা। এখন তুমি যখন ওই পয়েন্ট গুলো লিখবা, পয়েন্ট গুলো খাতার একটু একটু গ্যাপ দিয়ে লিখবা, ওই যে আমরা কম্পিউটারে যখন টাইপ করে একটা ইয়া দিই না, ট্যাব দিই না, ট্যাব, জি স্যার। ঠিক এরকম ট্যাব দিয়ে তুমি একটু একটু এই জায়গা থেকে শুরু করবা লেখা, আবার শেষ করছো, আবার আরেকটা একটু গ্যাপ দিয়ে এখান থেকে শুরু করবা, মানে তুমি যখন কোনো একটা প্যারা শুরু করতেছো সেটা যাতে একটু বাইরে থেকে শুরু করো, তাহলে যাতে বোঝা যায় একেবারে দৃশ্যমান, চোখের মধ্যে দৃশ্যমান হয় যে তুমি এটা প্যারাটা এখান থেকে শুরু করছো, তুমি এই পয়েন্টটা এখান থেকে স্টার্ট করছো, তাহলে খাতাটা সুন্দর হবে তোমাদের। আর স্যার ওই যে কোটেশনের বিষয়টা ওইটা কি নীল কালার দিয়ে দিব নাকি না, এমনি? এত কালার ইউজ করার দরকার নাই, তুমি টাইম পাইবে না তো, দরকার কি, 4 ঘন্টা তোমার কাছে অনেক মনে হচ্ছে, তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে টাইম খুঁজে পাচ্ছ না, বুঝছো? জি তো এত স্যার। কালার যদি দিতে পারো, নীল কালার দিতে পারো, কিন্তু আমি মনে করি যে না দেওয়াই ভালো। তুমি কালো কালি দিয়ে একটা আন্ডারলাইন করে দাও, শেষ। একটা ক্লোন দিবা, তারপর একটা আন্ডারলাইন দিয়ে দিবা, শেষ হয়ে গেল। আর তুমি যখন এইভাবে লিখবা, এখান থেকে লিখবা, তখন দেখবা যে আরেকটা প্রশ্ন অটোমেটিকলি ছিল। এটা কালো আন্ডারলাইনও করা যাচ্ছে না, ওটা একেবারে সুন্দর দৃশ্যমান হয়ে যাবে। ঠিক আছে, তুমি এই যে এখানে একটু গ্যাপ দিয়ে 1 ইঞ্চি পর থেকে লেখা শুরু করবা, অর্থাৎ তুমি জি। এখানে লিখছো 1 ইঞ্চি পর থেকে, কোটেশনটা লিখছো, লেখা শেষ, একেবারে সুন্দর করে লেখা টাখা শেষ, শেষ। আবার পরেরটা যখন শুরু করবা 1 ইঞ্চি পর থেকে শুরু করবা। আচ্ছা মিনিমাম কয় পেজ লিখলে স্ট্যান্ডার্ড হয় পার্ট সির না, জন্য? এটা তো তুমি কতটুকু পারবা আমি জানি তারপরে স্যার না। এভারেজ যদি এক্ষেত্রে আমি বলতেন। বলি তোমারে, ধরো কারো লেখা খুবই স্পিড, কারো লেখা খুব সহজ, মানে স্পিড কম। এখন আমি সবাইরে বলছি তোমরা 5 পৃষ্ঠা করে লিখবা। এখন একজনের 5 পৃষ্ঠা করে লিখতে গিয়ে 50 মার্কস অ্যান্সার করতে পারে নাই, আর আরেকজনের 5 পৃষ্ঠা করে লেখা দেখা গেল সে 3 ঘন্টা পরীক্ষা শেষ করে আসছে। তো যে 3 ঘন্টা শেষ করছে সে তো আরো 2 পৃষ্ঠা করে বেশি লিখতে পারতো, বা ভালো মার্কস পাইতো আরো। আর জি যে স্যার। 5টা অ্যান্সার করতে পারে না তার ক্ষতি হয়েছে, এটা ওই যে ডিপেন্ড করবে তোমার নাম্বারের উপর। তুমি মনে রাখবা, তুমি 2 মিনিট 80 সেকেন্ড করে পাবা, সরি 40 সেকেন্ড করে পাবা। ঠিক আছে, তো 2 মিনিট 40 সেকেন্ড করে যদি তুমি পাও, বা 3 মিনিট করে যদি ধরি আমি, মাঝখানে 10 মিনিটটা গ্যাপ বাদ দিলে 3 মিনিট করে ধরি, তাহলে 10 মার্কসের জন্য তুমি টাইম পাবা হচ্ছে 30 মিনিট। 4 মার্কসের একটা কোয়েশ্চেনের জন্য টাইম পাবা 12 মিনিট। 12 মিনিটে যদি তুমি 1 পৃষ্ঠা লিখতে পারো, তুমি 1 পৃষ্ঠা লিখবা। 12 মিনিটে যদি তুমি 5 পৃষ্ঠা লিখতে পারো, তুমি 5 পৃষ্ঠা লিখবা। এটা যার যার ক্যাপাবিলিটির উপর। আমি কখনো একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাই দিই না, সবার উপর চাপাই দিই না, এটা হয় না কোনোদিন। সবার স্ট্যান্ডার্ড এক হবে না, কোনোদিনও হবে না, এটা এটা ক্ষতি হবে তোমাদের।
এটা টার্গেট হবে আমার 12 মিনিটে আমি লিখবো। এখন একজন 12 মিনিটে 2 মিনিট 2 পৃষ্ঠা লিখতে পারলে সে 2 পৃষ্ঠা লিখবে, 1 পৃষ্ঠা লিখতে পারলে সে 1 পৃষ্ঠা লিখবে, যে 5 পৃষ্ঠা লিখতে পারে সে 12 মিনিটে 5 পৃষ্ঠা লিখবে। ঠিক আছে স্যার। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। জি স্যার। আবির কি জানি প্রশ্ন করছিলা?